বৈরুতের আকাশে তেহরানের ছায়া, লেবানন ইরান ভ্রাতৃত্বের নতুন শপথ। বৈরুতের রোদেলা দুপুরে এক মুহূর্তের জন্য থেমে গেল শহরের কোলাহল, কারণ সেই মুহূর্তে মুখোমুখি বসলেন দুই প্রতিরোধের অদম্য মুখ, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শুধু করমর্দন নয়, এ ছিল প্রতিজ্ঞার বিনিময়, এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের পুনর্ঘোষণা। ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানির উপস্থিতিতে এই বৈঠক যেন হয়ে উঠল এক প্রতীকী দৃশ্য, যেখানে লেবাননের প্রতিরোধ আর তেহরানের অটল সমর্থন মিলেমিশে একাকার। শেখ কাশেম খোলাখুলি কৃতজ্ঞতা জানালেন ইরানের প্রতি, শুধু অতীতের জন্য নয়, আজকের এই অগ্নি পরীক্ষার মুহূর্তেও পাশে থাকার জন্য। তিনি বললেন, লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থন আমাদের শক্তির মূল। লারিজানি ৫ অগস্ট দায়িত্ব নেওয়ার পর তার প্রথম আঞ্চলিক সফরে বৈরুতে এসে যেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন। আগমনের পরই ঘোষণা করলেন, যে পরিস্থিতি হোক লেবাননের জনগণের পাশে থাকবে ইরান। তিনি স্মরণ করালেন, দুই জাতির সম্পর্ক শুধু কৌশলগত স্বার্থ নয়, ভাগাভাগি করা ইতিহাস, সংস্কৃতি এবং রক্তের বন্ধনে গাঁথা। তার সফরে বৈরুতের শীর্ষ নেতৃত্ব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার সবার সাথে বৈঠক করলেন তিনি। আলোচনায় উঠে এলো আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা, যা ২০২৫ সালের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানায়। কিন্তু হিজবুল্লাহ, আমাল আর ইরানি কর্মকর্তারা একসাথে সেই প্রস্তাবকে ছিঁড়ে ফেললেন ইতিহাসের আবর্জনার ঝুড়িতে। পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে লারিজানির কণ্ঠে শোনা গেল দৃঢ় সুর। লেবাননের প্রতিরোধ শুধু লেবাননের নয়, এটি সমগ্র ইসলামী বিশ্বের সম্পদ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরান তার মিত্রদের উপর চাপ দেয় না, কিন্তু প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন থেকে এক চুলও সরে যাবে না। এই সফরের পেছনে ছিল বড় প্রেক্ষাপট। মাত্র কিছুদিন আগে ইরান ও ইরাক সীমান্ত সমন্বয়ের যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এখন লেবাননে এসে লারিজানি জানিয়ে দিলেন, প্রতিরোধ ফ্রন্ট এক এবং অভিন্ন, আর ইসরায়েলি আগ্রাসনের মুখে এটি ভাঙার সাধ্য কারণে। লারিজানি হিজবুল্লাহ যোদ্ধাদের আশ্বস্ত করলেন, ইসলামিক প্রজাতন্ত্র তোমাদের পাশে থাকবে। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু প্রতিরোধকে ছেড়ে যাওয়া আমাদের অভিধানে নেই। এই ঘোষণা যেন বৈরুতের দেয়াল পেরিয়ে পৌঁছে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে, যেখানে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিরোধের বীরেরা। আরও এক দৃশ্যে লারিজানি শ্রদ্ধা জানালেন হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে, সেই কিংবদন্তিকে যিনি লেবাননের মাটি থেকে ইসরায়েলকে প্রত্যাহারে বাধ্য করেছিলেন। বৈরুতের এই বৈঠক যেন শুধু রাজনৈতিক আলাপ ছিল না, ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে আছে দুই পুরনো যোদ্ধা, পেছনে জ্বলছে প্রতিরোধের অগ্নিশিখা, সামনে ছায়ার মতো ঘনিয়ে আসছে শত্রুর অবয়ব, আর মাঝখানে বাজছে প্রতিজ্ঞার সুর, আমরা একসাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত। ইরানের বার্তা বিশ্বকে, চাপের কাছে নয়, শক্তির পথে অটল। তেহরানের আকাশে এক কঠিন ঘোষণা ভেসে উঠল, ইরান মাথা নোয়াবে না, কেউ চাইলেই তারা তাদের পারমাণবিক পথ থামাবে না। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI প্রধান মোহাম্মদ ইসলামি এমন এক ভাষণ দিলেন, যা যেন পশ্চিমা দুনিয়ার কানে বজ্রপাতের মতো বাজল। তিনি সোজা সাপটা বললেন, ইরানি জাতি বুলিংয়ের কাছে আত্মসমর্পণকারী নয়। দ্বিমুখী নীতির বিরুদ্ধে ইরানের অটল অবস্থান। ইসলামী অভিযোগ তুললেন, পশ্চিমা শক্তি ও তাদের মিত্ররা একদিকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির কথা বলে, অন্যদিকে ইরানকে আধুনিক প্রযুক্তি থেকে দূরে রাখতে কোটি কোটি ডলার ঢালছে। তাদের এই দ্বিমুখী নীতি শুধু ইরানকে থামানোর জন্য নয়, বরং পুরো মুসলিম দুনিয়ার অগ্রযাত্রা রুদ্ধ করার জন্য। তিনি সরাসরি বললেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে কলঙ্কিত করার জন্য যে ষড়যন্ত্র চলছে, তা তাদের আধিপত্যবাদী চরিত্রের প্রমাণ। আর সেই চরিত্র স্পষ্টভাবে দেখা যায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধের মধ্যেও। ইসরায়েল মার্কিন হামলার স্মৃতি। জুন মাসের ঘটনা তুলে ধরে ইসলামি জানান, ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল। এতে ধ্বংস হয়েছে স্থাপনা, নিহত হয়েছেন দেশের মেধাবী পারমাণবিক বিজ্ঞানীরা। এমন হামলা হয়েছিল মাত্র ১২ দিনের মধ্যে, ঠিক তখনই যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরান বিরোধী ভিত্তিহীন প্রস্তাব পাশ করেছিল। ইসলামের কণ্ঠে ক্ষোভ, যদি তাদের দাবি সত্য হয় তাহলে প্রমাণ দেখাতো, কিন্তু কোনো তদন্তই এসব অভিযোগ প্রমাণ করতে পারেনি। তার মতে, এসব প্রস্তাব আসলে ইরানের অগ্রগতিকে থামানোর আড়াল মাত্র, দ্বৈত মানদণ্ডের কটাক্ষ।
ইসলামী মনে করিয়ে দেন, ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি বা আইএই এর সুরক্ষা চুক্তির সদস্যই নয়, অথচ পশ্চিমা শক্তি কখনো তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে না, বরং ইরানের বৈজ্ঞানিক উন্নতি তাদের জন্য আতঙ্ক। তিনি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে আহ্বান জানান, ইরানি বিজ্ঞানীদের হত্যার নিন্দা জানাতে হবে, নইলে বিশ্ব বুঝে যাবে ন্যায় বিচারের নামে খেলাটা আসলে পক্ষপাতের। ইচ্ছা শক্তির যুদ্ধ, হুমকি শেষ না হওয়া পর্যন্ত প্রস্তুতি। এই অনুষ্ঠানে এইওএ এর মুখপাত্র বেহরুজ কামাল বান্দি সতর্ক করলেন, আমরা কঠিন 12 দিন পেরিয়েছি। যতক্ষণ পারমাণবিক কর্মসূচি হুমকির মুখে থাকবে, আমাদের সতর্ক থাকতে হবে। এ কেবল প্রযুক্তির লড়াই ছিল না, ছিল ইচ্ছা শক্তির যুদ্ধ। ইরান বুঝে গেছে, যেদিন তারা সতর্কতা হারাবে, সেই দিন শত্রুরা আবার আঘাত হানবে। ইরান জানিয়ে দিল যে হুমকি শুরু হয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত তাদের প্রস্তুতি থামবে না। পশ্চিমা দুনিয়া যতই চাপ দিক, ইরান তাদের বৈজ্ঞানিক যাত্রা থামাবে না। এ লড়াই শুধু ইউরেনিয়ামের নয়, এ লড়াই জাতীয় মর্যাদার, স্বাধীনতার আর সেই অবিচল সংকল্পের, যা ইতিহাসে ইরানকে অপরাজেয় করে তুলেছে। শত্রুরা হয়তো ভাবছে চাপ দিয়ে ইরানকে ভাঙা যাবে। যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের মুখে দাঁড়িয়েছে ইরান, যেখান থেকে উঠে এসেছে এক প্রযুক্তির অদ্ভুত দানব, আবাবিল 3 ড্রোন। এই ছোট্ট কিন্তু মারাত্মক ড্রোনটি শুধু একটি যন্ত্র নয়, এটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক, যেখানে কেবল অস্ত্রই নয়, বুদ্ধিমত্তা এবং কৌশল একসঙ্গে মিলেমিশে যুদ্ধের রূপান্তর ঘটাচ্ছে। আবাবিল 3 ড্রোন প্রথম তৈরি হয়েছিল আত্মঘাতী ড্রোন হিসেবে, যা 40 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারত। কিন্তু এরপর এই ড্রোন তার পরিধি বাড়িয়ে নেয়, গুপ্তচর বৃত্তি, নজরদারি এবং এমনকি সশস্ত্র হামলার জন্য রূপান্তরিত হয়। এখন এটি একসঙ্গে গোয়েন্দা এবং আক্রমণাত্মক দুটো কাজ করে, যা ইরানের সামরিক পরিকল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে। নকশার দিক থেকে আবাবিল 3 একেবারে আধুনিক। এর দেহ হালকা ওজনের যৌগিক উপাদানে তৈরি, যা ড্রোনটিকে বায়ুগতিবিদ্যার দিক থেকে অত্যন্ত নমনীয় এবং দ্রুত করে তোলে। 3 মিটার লম্বা এবং 4.5 মিটার ডানার দৈর্ঘ্য, যা এটিকে ছোট ছোট যানবাহন, মোবাইল গ্রাউন্ড ইউনিট বা এমনকি জাহাজ থেকেও উৎক্ষেপণযোগ্য করে তোলে। এর পিস্টন ইঞ্জিন 2 ব্লেডযুক্ত প্রপেটার চালায়, যা ড্রোনটিকে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে। আর সবচেয়ে বিস্ময়কর কথা হলো, 8 ঘন্টা পর্যন্ত বা 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটি একটানা মিশন চালাতে পারে। একদম মারাত্মক এক প্রতিপক্ষ। ড্রোনটিতে রয়েছে উন্নত অপটিক্যাল সিস্টেম, যার মধ্যে আছে দিনের বেলায় ব্যবহারের ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং রাতের জন্য তাপীয় সেন্সর, যার মাধ্যমে দিনরাত নির্বিঘ্নে লক্ষ্যবস্তুর উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সম্ভব। সবচেয়ে বিপজ্জনক হলো, আবাবিল 3 নিজের জন্য বহন করতে পারে বিভিন্ন ক্ষুদ্রাকৃতির নির্দেশিত অস্ত্র, ছোট ছোট বোমা থেকে শুরু করে বায়ু থেকে ভূমি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র পর্যন্ত। এগুলো দিয়ে ড্রোনটি যে কোনো স্থির বা চলমান শত্রু লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুল আঘাত করতে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে ইরান তার সামরিক কৌশলকে একেবারে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। বিপ্লবী গার্ড, সেনাবাহিনী সহ নানা ইউনিট এই ড্রোন ব্যবহার করে গোয়েন্দা ও আক্রমণাত্মক মিশন পরিচালনা করছে। ইরান আজ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের নতুন চেহারা গড়ে তুলেছে। কেবল অস্ত্রশস্ত্রের জোরে নয়, ডিজিটাল গোয়েন্দা, গোপনীয়তা ও গতিসম্পন্ন আক্রমণের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। আবাবিল 3 ড্রোন শুধু একটি কৌশলগত ড্রোন নয়, এটি ইরানের প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের গর্ব। এখন যে দেশগুলো আগে শুধু উন্নত ড্রোন কিনতো, তারা আজ চমকে যাচ্ছে ইরানের এই অগ্রগতিতে। আর যেখানে ইরান তার শক্তি প্রয়োগ করছে, সেই অঞ্চলে এই ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। এই ড্রোনের অস্তিত্ব ইঙ্গিত দেয়, ইরান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য প্রস্তুত, শুধু বল নয়, নতুন এক প্রযুক্তির খেলায় প্রবেশ করেছে, যেখানে ছায়া হয়ে আক্রমণ এবং দিক বদলানোর কৌশলই বড় অস্ত্র। গভীর রাতের আকাশে বিস্ফোরণের আগে যে মুহূর্তটা নীরব, সেই মুহূর্তে আবাবিল 3 ড্রোন উঠে আসে নিজের অস্ত্রশস্ত্র নিয়ে, একেবারে প্রাণঘাতী এক ধ্বনি হয়ে। এটাই ইরানের প্রতিরোধের নতুন চাবিকাঠি, যুদ্ধের মাঠের নয়া প্রহরী, আকাশের অদেখা বীর। গাজার আকাশে আগুন, আঙ্কারার হুঙ্কার, এরদোয়ানের বিস্ফোরক বার্তা ও প্রতিরোধে নতুন স্রোত। গাজার ধ্বংসস্তূপের ভেতর কান্না, আর আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন। এই নরক যন্ত্রণার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন বজ্রপাতের মতো আওয়াজ তুললেন। গাজা দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফোনের ওপরে ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুই নেতা কথা বললেন গাজার বর্তমান পরিস্থিতি আর ইসরায়েলের হামলা নিয়ে। আঙ্কারা জানিয়ে দিল, ফিলিস্তিনের পাশে তারা অবিচল।
তুরস্কের প্রেসিডেন্ট শুধু প্রতিশ্রুতি দেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন ভূ রাজনীতির পাল্টে যাওয়া বাতাসের দিকে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা, পশ্চিমা দেশগুলো এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। এরদোয়ানের মতে এটা গুরুত্বপূর্ণ এক মুহূর্ত, যা প্রমাণ করছে পশ্চিমা বিশ্বেও ইসরায়েল বিরোধী সমালোচনা বাড়ছে। তুরস্ক শান্তি প্রতিষ্ঠার জন্য তার কূটনৈতিক লড়াই চালিয়ে যাবে। এরই মধ্যে সেই একই সন্ধ্যায় ইস্তানবুলের রাস্তায় নেমে এলো হাজারো মানুষ, হাতে ফিলিস্তিনি পতাকা, কণ্ঠে বজ্রধ্বনি, খুন ইসরায়েল, ফিলিস্তিন ছাড়ো। ফিলিস্তিনের জন্য সহায়তা প্ল্যাটফর্মের ব্যানারে 15টি সংগঠন আয়োজন করেছিল এই মিছিল। বাইজিদ স্কোয়ার থেকে শুরু হয়ে তাই এগোতে থাকে হাজিয়া সোফিয়ার দিকে, যেন ইতিহাস আর বর্তমান একসাথে হাঁটছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ব্যানারে স্পষ্ট বার্তা, গাজার ক্ষুধার্ত মানুষদের জন্য দায়ী ইসরায়েল এবং এই অবরোধের জবাবদিহিতা চাই। কিন্তু এর বাইরে আরও ভয়াবহ তথ্য দিচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র কয়েক মাসে মৃত্যু যেন সংখ্যার সীমা ছুঁয়ে ফেলেছে। 18 মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলের তীব্র হামলায় নিহত হয়েছে অন্তত 9,862 জন ফিলিস্তিনি, আহত 40,809 জন। অক্টোবর 2023 থেকে মোট নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 61,000, আহতের সংখ্যা 1,52,850। আরও করুন অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা শুক্রবার অনুমোদন দিয়েছে গাজা শহর দখলের পরিকল্পনা। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সঙ্গেই তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, গাজার মানবিক সংকটকে আরও ভয়াবহ করবে এবং যুদ্ধবিরতির আশা শেষ করে দেবে। কিন্তু এই গল্প শুধু গাজার নয়, এটা গোটা অঞ্চলের শক্তির লড়াই। কারণ গাজার পাশে দাঁড়াতে শুধু তুরস্ক নয়, ইরানও নিজের অবস্থান স্পষ্ট করেছে। তেহরান বহুবার জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ ভাঙা যাবে না। হামাস, হিজবুল্লাহ বা গাজার যোদ্ধাদের পেছনে যে অদৃশ্য ঢাল, তার অংশ ইরান। এই কারণেই ইসরায়েলের যে কোনো পরিকল্পনা যতই ভয়ঙ্কর হোক, বাস্তবায়ন এত কঠিন হয়ে পড়ে। গাজায় যুদ্ধ চলছে, আকাশে আগুন জ্বলছে, কিন্তু ইতিহাস বলছে, যখন ফিলিস্তিনের পাশে আঞ্চলিক শক্তিগুলো এক হয়ে দাঁড়ায়, তখন আগ্রাসনের সাম্রাজ্য কেঁপে ওঠে। আর হয়তো সেই সময় এখনই। পাহাড়ের নিচে লুকানো স্বপ্ন। ইরানের বিজ্ঞানীরা অটল, যুদ্ধেও নতি শিকার নয়। রাতের আকাশ ছিঁড়ে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান। 12 দিন ধরে ইরানের আকাশে ইসরায়েলের আগুন নেমে এসেছিল, কিন্তু সেই আগুন পৌঁছাতে পারেনি ইরানের হৃদয়ে। কারণ যাদের নিশানা করা হয়েছিল ইরানের সেরা পারমাণবিক বিজ্ঞানীরা, তারা এখনও জীবিত, এখনও প্রস্তুত। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, ইসরায়েলের টার্গেটে থাকা শতাধিক বিজ্ঞানীর মধ্যে 15 জনের বেশি এখন তেহরানের নিরাপদ ভিলায় বা দেশের উত্তরের উপকূলের সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছেন। তারা পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন, তবুও তাদের চোখে ভয়ের ছাপ নেই, বরং জেদ, দৃঢ়তা। সিনিয়র এক ইরানি কর্মকর্তা জানান, আগের পারমাণবিক প্রকল্পে যুক্ত শিক্ষকদের বদলে এখন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সেই কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেন ছায়ার ভেতর থেকে নতুন চারা গজাচ্ছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা পর্যন্ত দ্য টেলিগ্রাফকে বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ চালিয়ে নিতে প্রস্তুত নতুন গবেষকরা। তারা এই দৃশ্যকে তুলনা করেছেন মৃতদের হাঁটাহাঁটির সঙ্গে, যেন মৃত্যু এসেও কাজ থামাতে পারছে না। এরই মধ্যে এই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের নিরাপত্তা ঘিরে তেহরান কড়া প্রহরা বসেছে। কিন্তু কারা এই নতুন বিজ্ঞানীরা? তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছুই জানা যায় না। ইরানের শক্তি এখানে, একদল বিজ্ঞানী মারা গেলেও অন্য দল প্রস্তুত, যেন এক অবিরাম স্রোত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি বা আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়নি। তার কথায়, ইসরায়েল ইরান সংঘাতের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো আবার অন্য কোথাও থেকে শুরু করবে। তবে বাস্তব ছবিটা ভিন্ন। সিএসবিএস নিউজ জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র 3টি B-2 বোমারু বিমান ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই বিমানে ছিল 6টি বাংকার বাস্টার বোমা, যা পাহাড় কেটে ফেলতে পারে, কিন্তু ইরানের মনোবল ভাঙতে পারে না। ফোর্দো ইরানের গর্ব, পাহাড়ের নিচে 300 ফুট গভীরে লুকানো ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। শুধু ফোর্দো নয়, নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলেছে, এই হামলার পরেও আশেপাশে তেজস্ক্রিয়তা বাড়েনি।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলার সত্যতা স্বীকার করলেও জোর দিয়ে বলেছে এতে তাদের উন্নয়ন থামবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার দাবি করেছেন ইরানের পারমাণবিক প্রোগ্রাম 2 বছর পিছিয়ে গেছে, কিন্তু তেহরান সঙ্গে সঙ্গে সেই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদি মোহাম্মদি স্পষ্ট বলেছেন, আমাদের কাছে কিছুই অপ্রত্যাশিত ছিল না। আমরা কয়েক রাত ধরে ফোর্দোতে হামলার অপেক্ষা করছিলাম। কর্মীরা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, হামলা হয়েছে, কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। এই হলো ইরানের কাহিনী, যেখানে পাহাড়ের নিচে শুধু ইউরেনিয়াম নয়, লুকিয়ে আছে এক জাতির স্বপ্ন। বোমা কাঁপিয়েছে মাটি, কিন্তু ভাঙতে পারেনি ইরানের সংকল্প। যুদ্ধ হয়তো আবারও শুরু হবে, আকাশে আগুন জ্বলবে, কিন্তু ইরানের বিজ্ঞান আর সাহস সেটি থাকবে অটল, অবিনশ্বর। এ যেন এক অসমাপ্ত যুদ্ধ। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে তারা ইরানকে দুর্বল করে দিয়েছে, অন্যদিকে ইরান এক নতুন ছকে নিজেদের গুটিয়ে নিয়েছে, তাদের শক্তিকে অন্য কোনো দিক থেকে আবার সংগঠিত করছে। রাতের নিকষকাল অন্ধকারে গাজা উপত্যকা তখনও আর্তনাদ করছে। বোমার শব্দ, মানুষের কান্না আর ধ্বংসস্তূপের নিস্তব্ধতা, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো তখনও আকাশের বুক চিরে যাচ্ছে যেন এক হিংস্র বাজ পাখি। এমন এক ভয়ঙ্কর সময়ে হঠাৎ করে যেন রাজনীতির মঞ্চে এক নতুন মোড় এলো। যে সৌদি আরবকে ইসরায়েলের মিত্র বলে মনে করা হচ্ছিল, সেই সৌদি আরবই এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে মুখ খুলল। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলে দেয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। এই বিবৃতি শুধু কথার কথা ছিল না, এর পেছনে ছিল এক গভীর অভিযোগ। রিয়াদ অভিযোগ করে ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ করছে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার টুইস্ট আসে যখন একই সময় ইরাক ও ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়। তারা দাবি করে এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল নিরপরাধ মানুষের বিরুদ্ধে ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার মতো নীতি গ্রহণ করেছে। ইরাক ফিলিস্তিনিদের জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এর আরেকটি দিক ছিল। যখন সৌদি আরব এবং ইরাক ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার, তখন ইসরায়েলের ভেতরের খবর বাইরে আসতে শুরু করে। টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আসলে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। একই সাথে তারা যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। এই মানবিক সহায়তা প্যাকেজটি ছিল এক ধরনের ধোঁয়া, যার আড়ালে লুকিয়েছিল ইসরায়েলের আসল উদ্দেশ্য। প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল কিছু শর্ত দিয়েছে। এই শর্তগুলো ছিল হামাসকে নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজার শাসন হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বদলে বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে হস্তান্তর করা। এই শর্তগুলো থেকে বোঝা যায় ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে এই শর্তগুলো থেকে বোঝা যায় ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে সৌদি আরব এবং ইরাকের এই প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরও কোণঠাসা করে তুলেছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা নেয় এবং ফিলিস্তিনিদের ভাগ্যে কী লেখা আছে। এই ঘটনাগুলো যেন এক জটিল নাটকের মঞ্চ সাজিয়েছে, যেখানে প্রতিটি চরিত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য, আর দর্শকদের মনে তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। গল্পটা শুরু হয় রাতের আঁধারে, যখন তেহরানের সরু গলিগুলোতে রহস্যের জাল বুনছিল বাতাস। শুধু তেহরান নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য শহরেও চলছিল এক গোপন খেলা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ছড়িয়ে পড়েছিল ইরানের মাটিতে এক অদৃশ্য সাপ হয়ে। তাদের লক্ষ্য দেশের গোপনীয় তথ্য পাচার করা, অস্থিতিশীলতা তৈরি করা। কিন্তু তাদের চাল ছিল ত্রুটিপূর্ণ, কারণ ইরানের গোয়েন্দারা তাদের এই ছায়া যুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। নীরবে দক্ষতার সাথে তারা 21 জনকে চিহ্নিত করল। তাদের মধ্যে 20 জনকেই গ্রেপ্তার করা হয়েছে।
এবং এদেরকে হাতে নাতে ধরেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই এজেন্টরা শুধু তথ্য পাচারকারী ছিল না, তাদের মধ্যে অনেকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপের পরিকল্পনাও করছিল। গ্রেপ্তার হওয়া এই এজেন্টদের মধ্যে একজন নারীও ছিলেন, যিনি আপাতদৃষ্টিতে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার ফোন থেকে উদ্ধার হওয়া কিছু এনক্রিপ্টেড বার্তা ফাঁস করে দেয় তার আসল পরিচয়। এই গ্রেপ্তারগুলো ছিল ইরানের জন্য একটি বড় বিজয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এর শুরু। কারণ এর পরপরই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যা সমগ্র ইরানকে নাড়িয়ে দিল। তেহরানের কেন্দ্রীয় কারাগারে রুজবে ভাদি নামে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার অপরাধ মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করা। রুজবে একসময় দেশের একজন খ্যাতিমান পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, কিন্তু অর্থের লোভ এবং প্রতিশোধের নেশা তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ফাঁস করে দিচ্ছিলেন। তার মৃত্যুদণ্ড ছিল এক কঠোর বার্তা। ইরানের বিচার বিভাগ স্পষ্ট করে দেয়, দেশের নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। এই ঘটনার পরপরই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী সেল ভেঙে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA অনুসারে এই সেলটি মোসাহেদিন ই খালক অর্গানাইজেশন MKO এর সাথে সম্পর্কিত ছিল। এই দলটি জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল। তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পাক দাশেত কাউন্টির গভর্নর মোহাম্মদ হাসানপুর জানান, 3 সদস্যের এই দলটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই 3টি ঘটনা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। এটা যেন এক বিশাল ষড়যন্ত্রের 3টি ভিন্ন অংশ। প্রথমে মোসাদের এজেন্ট গ্রেপ্তার, তারপর একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড এবং সবশেষে একটি সন্ত্রাসী সেলের পতন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেয়া এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু ইরান তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রান্তগুলোকে একের পর এক নস্যাৎ করে দিয়েছে। এই ঘটনাগুলো থেকে একটি বিষয় পরিষ্কার, ইরানের সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোসেনি এজেই বারবার জোর দিয়ে বলেছেন, গুপ্তচর বৃত্তির মতো অপরাধের সাথে কোনো আপোষ করা হবে না। দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর পর মোসাদকে আবারও নতুন কোনো চাল চালবে, নাকি তারা তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে? ইরানের নিরাপত্তা বাহিনী কি পারবে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে? ট্রাম্প কি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর কারণে পিছু হটতে বাধ্য হয়েছিলেন? এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিল। একটি প্রভাবশালী ইসরায়েলি সংবাদপত্রের প্রতিবেদন উদ্ধৃত করে তারা এই দাবি করেছে। ট্রাম্প কেন পিছু হটলেন? ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই দাবির পেছনে রয়েছে কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা। তাদের দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ USS হ্যারি ট্রুম্যান গত মে মাসে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয়েছিল। এই হামলায় যুদ্ধজাহাজটি প্রায় আঘাতপ্রাপ্ত হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট এর প্রতিবেদন অনুসারে ট্রুম্যানকে সেই হামলা এড়াতে বিপজ্জনকভাবে কৌশল পরিবর্তন করতে হয়েছিল। এর প্রতিক্রিয়া হিসেবে একটি F-18 জেট লোহিত সাগরে বিধ্বস্ত হয়। এই ঘটনাটি ট্রাম্পের যুদ্ধ বন্ধের ঘোষণার কয়েক ঘন্টা আগে ঘটেছিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মতে এই হামলা ট্রাম্পকে শর্ত ছাড়াই ইয়েমেনের সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করে। কারণ ট্রাম্প আশঙ্কা করেছিলেন যে যদি একটি মার্কিন যুদ্ধজাহাজ সফলভাবে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তা সমগ্র বিশ্বে আমেরিকার সম্মান এবং শক্তিকে চূর্ণ করে দেবে। হোয়াইট হাউসকে নাড়িয়ে দেওয়া এই ক্ষেপণাস্ত্র হামলাকে ওই প্রতিবেদনে একটি ইয়েমেনি বিস্ময় হিসেবে উল্লেখ করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর উদ্বেগ এবং দুর্বলতা। এই প্রতিবেদন থেকে আরও জানা যায় যে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা ট্রাম্পকে অব্যাহত সামরিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন যে একটি ক্ষতিগ্রস্ত বিমানবাহী রণতরী আমেরিকার বিশ্বাসযোগ্যতার জন্য একটি বড় বিপর্যয় হবে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অপ্রত্যাশিত ব্যবহার মার্কিন সামরিক বাহিনীকে স্তম্ভিত করে দিয়েছিল। মার্কিন বাহিনী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হুমকি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে নিজেদের অক্ষম বলে মনে করেছিল। পেন্টাগনের এক কর্মকর্তা কমান্ডার ব্রেট কুপার এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় লড়াই হিসেবে বর্ণনা করেছিলেন। এতে বোঝা যায় ইয়েমেনিদের সামরিক সক্ষমতাকে পেন্টাগন কতটা গুরুত্ব সহকারে দেখেছিল। ট্রাম্পের পিছু হটাকে সম্মান রক্ষার জন্য?
ইসরায়েলি সংবাদপত্রটি ট্রাম্পের এই পিছু হটাকে একটি সম্মান রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছে, যা যুদ্ধে জেতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইয়েমেনের এই হামলা আমেরিকার মর্যাদা এবং সামরিক শক্তি উভয়কেই ক্ষতিগ্রস্ত করেছে। এর পাশাপাশি ইয়েমেন ইসরায়েলি জলসীমা অবরোধ করে একটি দ্বৈত বিজয় অর্জন করেছে বলেও দাবি করা হয়েছে। এই প্রতিবেদন যদি সত্যি হয় তাহলে তা আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি বড় মোড়। একটি ছোট এবং দুর্বল সামরিক শক্তি কিভাবে একটি পরাশক্তির ওপর প্রভাব ফেলতে পারে, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। তবে এই দাবির সত্যতা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। পুরো পরিস্থিতিটি এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্ষেপণাস্ত্র যুদ্ধ কি আবারও ইসরায়েলি আকাশসীমায় ফিরে এসেছে? ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের টার্গেট মধ্য ইসরায়েল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে টার্গেট করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ক্ষেপণাস্ত্রের কারণে মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা স্বীকার করেছে। আসন্ন হুমকি প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়। নিরাপত্তা প্রোটোকল অনুসারে ইসরায়েলি বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনা গেছে, আইডিএফ নিশ্চিত করেছে। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনী আইএএফ সফলভাবে প্রতিহত করার দাবি করেছে। কর্তৃপক্ষ জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের প্রতিরক্ষামূলক নির্দেশ অনুসরণ করার আহ্বান জানিয়েছে। নির্দেশে বলা হয়েছে, আইডিএফ ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে। হুমকি প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের প্রতিরক্ষামূলক নির্দেশিকা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় যে সাইরেন বেজে ওঠে, তারপরে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আইএএফ দ্বারা প্রতিহত করা হয়েছে। এদিকে ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাটসের মন্তব্যের নিন্দা জানাতে সানায় ইয়েমেনিরা মিছিল করেছে। ইসরায়েল কাটস সতর্ক করে দিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেন তেহরানের মতো পরিণতির মুখোমুখি হতে পারে। এর পাল্টা জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইয়েমেনি জনগণ হুমকি গ্রহণ করে না, তারা তাদের পদদলিত করবে, যুদ্ধক্ষেত্রই বিচারক হবে। তারা ইতিমধ্যে ইয়েমেনি জনগণের ওপর এটি চেষ্টা করেছে। তাদের যুদ্ধ বিমান, বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র এবং সকল ধরনের আকাশ অস্ত্র নিয়ে এসেছে এবং তারা আমাদের ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি হুমকি আমাদের গাজার পাশে দাঁড়াতে বাধা দেবে না এবং আমরা ইসরায়েলকে বলছি, যদি তোমরা আরো তীব্র হও তাহলে আমরা আরো তীব্র হব, লোহিত সাগরে বিস্তৃত পরিসরে এবং তোমাদের শহর, তোমাদের স্থাপনা এবং তোমাদের রাজধানী জাফা লক্ষ্য করে সামরিক অভিযানের মাধ্যমে। এটি প্রথম হুমকি নয় এবং এটি শেষও হবে না। এর আগেও একটি বৃহত্তর শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন আমরা তাদের যুদ্ধজাহাজ এবং বিমানবাহী বাহককে লক্ষ্য করে আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের মুখোমুখি হয়েছিলাম, তখন তারা পিছু হটেছিল। এর আগে 4 জুলাই ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে 3টি ড্রোন নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন এবং হাইফাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরেই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইরানের নাটকীয় পদক্ষেপ, মোসাদের ষড়যন্ত্র নস্যাৎ, খামেনির দেশের শক্তি প্রদর্শিত, আটকে রাখা শ্বাস, রুদ্ধশ্বাস, উত্তেজনা আর একের পর এক বিস্ময়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইরানের বুকে। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এক নাটকীয় অভিযানে মোসাদ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর একটি বড় ষড়যন্ত্র ফাঁস করেছে। সিস্তান ও বালুচেস্তান প্রদেশের শান্ত মাটিতে হঠাৎ করেই যেন যুদ্ধ শুরুর দামামা বেজে উঠল। কিন্তু ইরান তার অদম্য শক্তি ও ক্ষুরধার বুদ্ধিমত্তা দিয়ে শত্রুর সব চাল নস্যাৎ করে দিয়েছে। রিপোর্ট আল মায়াদিনের। মার্কিন অস্ত্রের বিশাল চালান জব্দ, এক মারাত্মক চাল। শত্রুরা হয়তো ভেবেছিল তারা গোপনে তাদের কাজ চালিয়ে যাবে এবং ইরান তাদের ফাঁদে পা দিবে,
কিন্তু সিস্তান ও বালুচিস্তানে যা ঘটল তা তাদের সব পরিকল্পনা উল্টে দিল। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা 3টি পৃথক অভিযানে 210টিরও বেশি সামরিক গ্রেড অস্ত্র জব্দ করেছেন। এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মার্কিন অস্ত্রগুলো ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠী পাচার করছিল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে অস্থিতিশীল করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি নষ্ট করা। কিন্তু ইরানের গোয়েন্দা বিভাগের তীক্ষ্ণ নজর থেকে কিছুই লুকানো সম্ভব নয়। তারা এই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল এবং অত্যন্ত দক্ষতার সাথে এই বিপুল পরিমাণ অস্ত্রের চালান আটক করেছে। এটি কেবল একটি অস্ত্র জব্দ নয়, এটি মোসাদ এবং তাদের মিত্রদের মুখের ওপর একটি সজাগ চপেটাঘাত। ইরানের এই পদক্ষেপ প্রমাণ করে দেশের নিরাপত্তা রক্ষার জন্য তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ। আইআরজিসির হুঁশিয়ারি, প্রত্যাশার চেয়েও কঠোর জবাব। ইরান শুধু অস্ত্র জব্দ করেই থেমে থাকেনি, বরং শত্রুদের প্রতি এক কঠিন বার্তা দিয়েছে। দেশটির সামরিক কমান্ডারদের শাহাদাতের 40তম দিন উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের নিরাপত্তার উপর যে কোনো হুমকির জবাবে তারা প্রত্যাশার চেয়েও বেশি কঠোর প্রতিক্রিয়া জানাবে। বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও বেশি শক্তিশালী এবং বেদনাদায়ক হবে তাদের পরবর্তী পদক্ষেপ। এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে মূলত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে। এর মাধ্যমে আইআরজিসি নিজেদের অপ্রতিরোধ্য শক্তির কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। তারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো সময়, যে কোনো স্থানে কড়া জবাব দিতে প্রস্তুত। এই ঘটনাগুলো কেবল অস্ত্রের চালান আটকের খবর নয়, বরং এটি ইরানের অদম্য শক্তি, সামরিক প্রস্তুতি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রতিজ্ঞার এক সুস্পষ্ট প্রতিফলন। শত্রুরা যখন দেশের শান্তি নষ্ট করতে চায়, তখন ইরান যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। এই নাটকীয় মোড় এবং রুদ্ধশ্বাস পরিস্থিতি প্রমাণ করে ইরানকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কতটা অপ্রতিরোধ্য তা আবারও প্রমাণিত হলো। এই ঘটনা কি অঞ্চলে আরও নতুন কোনো উত্তেজনার জন্ম দেবে, নাকি শত্রুরা ইরানের এই শক্তি দেখে পিছু হটবে? ঘর অন্ধকার, দরজা বন্ধ, তবু ভেতরে আলো। মঙ্গলবার বিকেলে তেহরানে এমন এক বৈঠক হলো যার ঢেউ আঞ্চলিক রাজনীতি পেরিয়ে ছড়িয়ে পড়বে মহাকাশ পেরিয়ে আফ্রিকার অন্তরে। মুখোমুখি বসলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি ও দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল রুদজানি মাফওয়ানা। তাদের চোখে একটাই লক্ষ্য, পারস্পরিক জাতীয় স্বার্থ রক্ষা, আর সেই জন্য সামরিক সহযোগিতা আরও গভীর করা। সরকারি বিবৃতিতে এই সফরকে বলা হলো তেহরান প্রিটোরিয়া সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। বৈঠকে মুসাভি স্পষ্ট জানালেন, দুই দেশের রাজনৈতিক মিল কেবল কাগজে রাখার বিষয় নয়, এটি কাজে লাগিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গভীর সহযোগিতা গড়ে তুলতে হবে। তার কণ্ঠে গর্ব মিশ্রিত দৃঢ়তা। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী বাহিনী। তাদের অর্জিত অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভাগ করে নিতে আমরা প্রস্তুত। শুধু আইআরজিসি নয়, ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং লজিস্টিক ইউনিটের দক্ষতাও তার তালিকায় ছিল, যা প্রযুক্তি, সামরিক শিল্প ও নিরাপত্তা জোরদারে আফ্রিকার উপকারে আসতে পারে। কথার মাঝেই মুসাভির কণ্ঠে শোনা গেল সতর্কতার সুর। তিনি মার্কিন ইসরায়েলি সাম্প্রতিক পদক্ষেপকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করলেন, আর এক হুঁশিয়ারি দিলেন, যদি আবার আগ্রাসন ঘটে, ইরানের প্রতিক্রিয়া হবে আরও নির্ণায়ক। তার কথাই শুধু শক্তির প্রদর্শন নয়, ছিল দৃঢ় সংকল্প। যুদ্ধ হোক বা কূটনৈতিক সংঘাত, ইরান প্রস্তুত নিজের অবস্থান রক্ষায়। বৈঠকে এক আবেগঘন মুহূর্ত এলো যখন মুসাভি প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার সেই উদ্যোগের, যেখানে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চালাচ্ছে। মুসাভির ভাষায় এই পদক্ষেপ ইরানের ন্যায় বিচার ভিত্তিক নীতির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। কমান্ডার মাফওয়ানা স্মরণ করালেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রামের দিনগুলো। তখন ইরান ছিল তাদের অন্যতম আন্তর্জাতিক সমর্থক। সেই ঐতিহাসিক সহায়তা তার মতে দুই দেশের সম্পর্ককে শুধু কৌশলগত নয়, আবেগের বন্ধনেও বেঁধে দিয়েছে। এই বৈঠক কেবল অস্ত্র বা প্রযুক্তি বিনিময় চুক্তি নয়, এখানে গড়ে উঠেছে দুই মহাদেশের, এশিয়া ও আফ্রিকার এক যৌথ কৌশল। ইরান যে একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব ঠেকাতে দৃঢ়, এখন সেই শক্তি আফ্রিকার মিত্রের সঙ্গে ভাগ করছে। দক্ষিণ আফ্রিকার জন্য এটি অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা বাড়ানোর সুযোগ, আর ইরানের জন্য এটি আন্তর্জাতিক মঞ্চে নতুন এক কূটনৈতিক ঢাল।
বৈঠক শেষে দুই জেনারেল যখন করমর্দন করলেন তা যেন ছিল দুই মহাদেশের সামরিক শক্তির প্রতীকী মেলবন্ধন। বাস্তবে হয়তো কোনো চুক্তি সই হলো কয়েক পাতার কাগজে, কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছাবে সমুদ্র পেরিয়ে, সীমান্ত ছুঁয়ে, শক্তির নতুন সমীকরণ আঁকতে। ইরান আবারও প্রমাণ করলো তারা শুধু নিজের জন্য লড়তে জানে না, বরং বন্ধুর জন্য বর্ম হয়ে দাঁড়াতে পারে। আর এই বন্ধুত্ব, ইতিহাস বলে, অনেক সময় এই যুদ্ধক্ষেত্রের গতি বদলে দেয়। ট্রাম্প বনাম ইরান, প্রতিশোধের এক নতুন অধ্যায়। এক শীতল যুদ্ধের বাতাস বইছে মধ্যপ্রাচ্যে, যেখানে প্রতিটি শব্দই যেন এক একটি বোমা। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক কর্মসূচি, জানিয়ে চলছে ইরান আর আমেরিকার মধ্যে ব্যাপক উত্তেজনা। এই উত্তেজনা আরও বেড়েছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সরাসরি হুমকি দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও নীরব থাকেনি। তাদের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বজ্র কঠিন হুঙ্কার দিয়েছেন, যা আমেরিকার জন্য এক স্পষ্ট সতর্কবার্তা। ট্রাম্পের হুমকি ছিল স্পষ্ট, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তারা আরও হামলার শিকার হবে। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গেছেন এই ইরান এখন আর দুর্বল নয়। জেনারেল মুসাভি ফার্স নিউজ এজেন্সিকে বলেছেন, আমেরিকা নিরাপদ নয়। এই কথাগুলো কোনো সাধারণ বিবৃতি নয়, বরং এটি এক গভীর প্রতিশোধের প্রতিশ্রুতি। তিনি আরও বলেন, তোমরা আমেরিকানরা কি মনে করো যে আজই পৃথিবীর শেষ দিন? আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে। আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে। তোমরা আমেরিকানরা তাদের প্রতিশোধের আঘাত থেকে নিরাপদ থাকবে না। মুসাভি যেন আমেরিকার অতীত আগ্রাসন ও হত্যাকাণ্ডের প্রতিশোধের আগুন উস্কে দিলেন। তার কথাগুলো স্পষ্ট করে দেয় যে ইরান তাদের শহীদদের কোনোদিন ভুলবে না এবং এর প্রতিশোধ নিতে তারা বদ্ধপরিকর। গত 13ই জুন ইসরায়েল ইরানকে আক্রমণ করে দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা তাদের জন্য হুমকি। এরপর 22 জুন আমেরিকাও ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইস্পাহান, নাতানজ এবং ফোর্দোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ট্রাম্প তখন দাবি করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রাম্পের সেই দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল। ইরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু আমেরিকা ও ইসরায়েল এই দাবিকে কোনোদিন বিশ্বাস করেনি। এই দুই দেশের হামলা ইরানকে আরও বেশি সতর্ক ও শক্তিশালী হতে বাধ্য করেছে। জেনারেল মুসাভির এই হুমকি থেকে বোঝা যায় ইরানের প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। তারা শুধু কথার কথা বলছে না, বরং তাদের প্রতিটি শব্দে এক গভীর সংকল্পের প্রতিফলন দেখা যায়। ট্রাম্পের হুমকি ছিল এক আঘাত, আর মুসাভির জবাব ছিল এক পাল্টা আঘাত। এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা বাড়ছে, তাতে মনে হয় মধ্যপ্রাচ্যে যে কোনো সময় আবারও সংঘাতের সূচনা হতে পারে। এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে, যেখানে উভয় পক্ষ একে অপরের ওপর প্রতিশোধের চাপ সৃষ্টি করছে। এই লড়াইয়ে কে শেষ পর্যন্ত জিতবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান এখন আর সেই পুরনো ইরান নয়। তারা এখন তাদের আত্মবিশ্বাস আর প্রতিশোধের আগুনে আরও বেশি শক্তিশালী। নজরে রাখছে অধিকৃত পশ্চিম তীরে পুতিনের দূতদের উপর হামলা। পশ্চিম তীরে হামলার পর রাশিয়ান দূতাবাস জবাব দাবি করেছে। পশ্চিম তীর অঞ্চলে একটি রাশিয়ান কূটনৈতিক যানবাহনে হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে উল্লেখযোগ্য যান্ত্রিক ক্ষতি করেছে। 30 জুলাই গিভত আসাফের অবৈধ ফাঁড়ির কাছে এই ঘটনা ঘটে। এই এলাকাটি রামাল্লার ঠিক পূর্বে এবং জেরুজালেমের প্রায় 20 কিলোমিটার উত্তরে অবস্থিত। গাড়িটিতে রাশিয়ান কূটনৈতিক কর্মী ছিল। কূটনীতিকরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ইসরায়েল উভয়ের কাছেই অনুমোদিত ছিলেন। আক্রমণের সময় বসতি স্থাপনকারীরা রাশিয়ানদের হুমকি দিচ্ছিল বলে জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি সেনাবাহিনীর সম্পূর্ণ নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়েছে। অভিযোগ উঠেছে আইডিএফ সৈন্যরা আক্রমণাত্মক আচরণ বন্ধ করার চেষ্টা করেনি। রাশিয়া ইসরায়েলি সৈন্যদের হস্তক্ষেপের অভাবকে বিশেষভাবে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। মস্কো তেল আবিবের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র জমা দিয়েছে। রাশিয়া এই ঘটনাকে 1961 সালের ভিয়েনা কনভারসেশনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। এই কনভেনশন বিশ্বব্যাপী আয়োজক দেশগুলিতে কূটনীতিকদের সুরক্ষার নিশ্চয়তা দেয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে বলেন, এই হামলাকে আমরা 1961 সালের ডিপ্লোম্যাটিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভারসেশনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছি। সবচেয়ে হতবাক করার বিষয় হলো ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা হামলা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি। জাখারোভার দেওয়া তথ্য মতে 30 জুলাই তারিখে প্যালেস্টাইন অথরিটির সঙ্গে রাশিয়ার কূটনৈতিক মিশনের একটি গাড়ি গিভত আসাফের পাশ দিয়ে যাওয়ার সময় একদল ইসরায়েলি বসতি বাসিন্দারা হামলার শিকার হয়। তারা গাড়িটিতে ভাঙচুর চালায় এবং রুশ কূটনীতিকদের হুমকি দেয়। তেল আবিবে অবস্থিত রাশিয়ান দূতাবাস ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র জমা দিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্র সমাধানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করার পর এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে আবারও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি মেসকেভ বলেন, ইসরায়েলি ফিলিস্তিন দ্বন্দ্বের একমাত্র সমাধান হলো দ্বিরাষ্ট্র নীতির ভিত্তিতে সমাধান। 1988 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা সমর্থন করেছিল বলে উল্লেখ করেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাড়িটিতে রাশিয়ার প্যালেস্টাইন মিশনের কূটনীতিকরা ছিলেন। ঘটনার পরপরই তেল আবিবে অবস্থিত রুশ দূতাবাস ইসরায়েল সরকারের কাছে একটি ডিমার্শ বা আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে। রুশ কূটনৈতিক গাড়িতে হামলার পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নিন্দার ঝড় উঠলেও এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই ঘটনার কোনো ব্যাখ্যা দেয়নি। ইসরায়েলি সেনাবাহিনীও হামলাকারী বসতিবাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরে সহিংসতা এখন আর শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই, এটি এখন আন্তর্জাতিক কূটনীতিকদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। ইউক্রেনের আকাশে ইরানের ড্রোন, যুদ্ধের ময়দানে নতুন মোড়। ইউক্রেনের যুদ্ধের ময়দানের দৃশ্য। রাশিয়ার রণক্ষেত্রে আজ যে অস্ত্র প্রতিধ্বনিত হচ্ছে তার নেপথ্যে রয়েছে এক দুরন্ত সম্পর্ক, ইরান এবং রাশিয়া। পশ্চিমা দেশগুলোকে হতবাক করে দিয়ে ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোন এখন ইউক্রেনের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। এই ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি এতটাই সফল যে রাশিয়া এখন নিজেরাই এই ড্রোন তৈরি করতে শুরু করেছে। আলাবোগা ড্রোনের নতুন সাম্রাজ্য। মস্কো থেকে প্রায় 600 মাইল দূরে রাশিয়ার আলাবোগা নামক এক স্থানে গড়ে উঠেছে এক বিশাল ড্রোন কারখানা। এটি কোনো সাধারণ কারখানা নয়, বরং ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোনের একটি নতুন উৎপাদন কেন্দ্র। সাম্প্রতিক সময়ে এই কারখানায় উৎপাদন এতটাই বেড়েছে যে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে এখন ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত 90% শাহেদ ড্রোনই রাশিয়ায় তৈরি হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এই কারখানা আরও সম্প্রসারিত হচ্ছে, নতুন ভবন ও থাকার জায়গা তৈরি হচ্ছে। রাশিয়ার এই স্বনির্ভরতা দেখে স্বয়ং ইরানও বিস্মিত। 2023 সালে রাশিয়া এবং ইরান $1.75 বিলিয়ন এক বিশাল চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করতে পারবে। লক্ষ্য ছিল 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে 6000 ড্রোন তৈরি করা, কিন্তু রাশিয়া প্রায় 1 বছর আগেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন প্রতি মাসে আলাবোগা কারখানায় 500 এর বেশি ড্রোন তৈরি হচ্ছে। শুরুর দিকে ইরান এই উদ্যোগকে সমর্থন জানালেও রাশিয়ার উন্নত সংস্করণ দেখে তারা চমকে ওঠে। ইরানের বিশ্লেষক দায়েরি বলেন, রাশিয়া সবসময় বেশি নিতে চায় আর কম দিতে চায়, এটা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য। এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চাপা অসন্তোষ আরও গভীর। জানা গেছে রাশিয়া তাদের চুক্তির অধীনে ইরানকে যথাযথ অর্থ পরিশোধ করেনি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কিছু অর্থ আটকে গেছে এমন দাবি থাকলেও ইরানি কোম্পানি সাহারা থান্ডার বলছে তারা প্রাপ্য অর্থ পায়নি। আর সবচেয়ে বড় ধাক্কা আসে জুন মাসে, যখন ইসরায়েল 12 দিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। সেই সময় ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে ব্যাপক সামরিক সহায়তা পাওয়া সত্ত্বেও রাশিয়ার পক্ষ থেকে একটি দুর্বল ও প্রায় নীরব প্রতিক্রিয়া আসে। এই ঘটনা ইরানকে গভীরভাবে অসন্তুষ্ট করে। সম্প্রতি একটি বড় সামরিক পরিবহন বিমান মস্কো থেকে তেহরানে যায় এবং আবার ফিরে আসে। গোয়েন্দা সূত্রের মতে এই বিমানে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু অংশ ছিল। যদিও রাশিয়া বা ইরান কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটি একটি ইঙ্গিত যে সামরিক সম্পর্ক এখনও পুরোপুরি ছিন্ন হয়নি।
বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক যতই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাক না কেন, ইরান রাশিয়ার কাছ থেকে কিছু সুবিধা পাবে। মস্কোর কাছ থেকে সামরিক প্রযুক্তি, হার্ডওয়্যার এবং অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার আশা এখনো ইরানের আছে। একদল আরেক দলের প্রয়োজন মেটাতে গিয়ে তৈরি করছে এক নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ, যার পরিণতি এখনো অস্পষ্ট। তবে প্রশ্ন থেকেই যায়, এই সহযোগিতার আড়ালে কি রাশিয়া একাই লাভবান হচ্ছে, নাকি ইরানও কিছু পাচ্ছে? এবং এই জটিল সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে? ইরানের হুঁশিয়ারি, আর এক চুল আগালেই ধ্বংসের শুরু। ঘড়ির কাঁটা থেমে যায় না, কিন্তু কিছু মুহূর্ত ইতিহাসে জমে থাকে চিরকাল। 12 দিনের রক্তাক্ত আগ্রাসনের ঠিক 40 দিন পর ইরানের মাটি থেকে উঠল এক বজ্রধ্বনি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়ে দিল, এবার আর শুধু প্রতিরক্ষা নয়, এবার পাল্টা ধ্বংস। এক চুল এগোলেই কিয়ামত নেমে আসবে। এক বিবৃতিতে IRGC সাফ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল অথবা তাদের কোনো মিত্র যদি আবার ইরানের মাটি কিংবা স্বার্থে হাত বাড়ায়, তবে তাদের মুখে পড়বে এমন প্রতিঘাত যা তারা কল্পনাও করতে পারবে না। তাদের ভাষায় এই প্রতিক্রিয়া হবে কঠোর, কল্পনার বাইরে, ট্রু প্রমিস 3 এর থেকেও ভয়ঙ্কর। IRGC আরও বলেছে, তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সব শাখা নিয়ে সর্বাত্মক প্রস্তুত। ইরানের প্রতিটি পর্বত, মরুভূমি, আকাশ যেন এখন এক বিশাল সতর্ক কামান। যুদ্ধবিরতি ইরানি চাপিয়ে দিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, 12 দিনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে ইরান। তাদের মতে শুধু শক্তি নয়, বিচক্ষণ কৌশল আর আত্মবিশ্বাসেই এসেছে এই সাফল্য। ইসরায়েলি হামলায় যেসব IRGC কমান্ডার শাহাদাত বরণ করেছেন, তাদের স্মরণে এই বিবৃতিতে বলা হয়েছে, এই রক্ত বৃথা যাবে না। শহীদের রক্তই আজ ইরানকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে। ইরান একা নয়, পেছনে রাশিয়া। বিবৃতিতে সরাসরি রাশিয়ার নাম না থাকলেও রাশিয়া ও ইরান এখন ঘনিষ্ঠ সামরিক মিত্র। ইউক্রেন যুদ্ধ যেমন রাশিয়াকে বদলে দিয়েছে, তেমনি পশ্চিমা আগ্রাসনের মুখে ইরানও তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক শক্তি হিসেবে। ইরান রাশিয়া এখন যেন একই ঘূর্ণিতে, একই লক্ষ্য, একই প্রতিশোধ। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রোগ্রামের উন্নয়নে রাশিয়ার পরোক্ষ মদত রয়েছে। যখন পশ্চিমারা ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করছে, তখন রাশিয়া তাদের পাশে দাঁড়িয়েছে। ট্রু প্রমিস 3 ও হেরাল্ড অব ভিক্টরি, এই দুটি সামরিক অভিযান এখন ইরানের গর্ব। বলা হয়েছে, এই অপারেশন দুটি শুধু হামলা নয়, এগুলো ছিল এক যুদ্ধশিল্পের নিদর্শন, যেখানে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, সাইবার যুদ্ধ সব একসাথে ব্যবহৃত হয়েছে শত্রুকে স্তব্ধ করতে। বিশ্ব এখন ইরানের দিকে তাকিয়ে। IRGCর মতে, এখন বিশ্ব দেখছে কিভাবে ইরান অপরাধী ইহুদি আমেরিকান জোট এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানের লড়াই বিশ্বে ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরায়েল বুঝতে পেরেছে যে তারা একটি কৌশলগত ভুল করেছে। একথা উল্লেখ করে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, শত্রুর হুমকি শেষ হয়ে গেছে এমনটা আমরা ভাবছি না। মেজর জেনারেল হাতামি জোর দিয়ে বলেন, ইসলামী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং ফের সামরিক অভিযানের জন্য প্রস্তুত। ঠিক যেমনটি আমরা যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর উপর আমাদের আক্রমণ চালিয়ে গিয়েছিলাম। প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্পর্কিত এবং সকল ক্ষেত্রে আমরা আগের চেয়ে আরও দৃঢ়ভাবে আমাদের পথ চালিয়ে যাব। রাতের আকাশে সাইরেনের হাহাকার, চারদিক যেন এক অনিশ্চিত অপেক্ষায় থমকে আছে। কিন্তু সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা। গাজা থেকে ছোড়া হামাসের রকেট, ইসরায়েলের গর্ব, তাদের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এই আঘাতে। দক্ষিণ ইসরায়েলের নাহাল ওজ, কাফার আজা আর সাআদ 3টি বসতিতে বাজতে শুরু করলো সতর্কতার সাইরেন। কয়েক সেকেন্ডের মধ্যে রকেট ভেদ করে ঢুকে গেল ইসরায়েলি আকাশে। কিন্তু এই রকেটগুলো ছিল যেন বালুর ভেতর দিয়ে সাপের মতো, চোখের আড়াল কিন্তু প্রাণঘাতী। কোনো হতাহতের খবর নেই, কিন্তু ইসরায়েলের জন্য আঘাতটা প্রতীকী। প্রতিরক্ষা ব্যবস্থার অজেয় দেওয়ালে আবারও ফাটল ধরল। এই আঘাতের পেছনে আছে আরেক নাটকীয় পটভূমি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিন আগে মন্ত্রিসভা অনুমোদিত গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেছেন। বিশ্বজুড়ে যখন এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা বাড়ছে, তখন গাজা সীমান্তে ট্যাঙ্ক আর সশস্ত্র সেনাদের দেখা মিলছে। দেশেও ফুসছে ক্ষোভ, কারণ ইসরায়েলিরা ভয় পাচ্ছে গাজায় থাকা জীবিত ও মৃত মিলিয়ে
প্রায় 50 জন জিম্মির জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে যে বার্তাটা সবচেয়ে জোরে কানে বাজছে তা এসেছে হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ শক্তির দিক থেকে। তোমাদের দখল যতই বাড়ুক, আমাদের আঘাত থামবে না। গত কয়েক সপ্তাহের সংঘাত দেখিয়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে এখন শুধু ঘরে বানানো রকেট নয়, কৌশলগত পরিকল্পনাও আছে। তাদের আঘাত এখন ইসরায়েলের দুর্বল জায়গাগুলোতে সঠিকভাবে লাগছে। গাজার মাটিতে যেখানে বহু মানুষ ক্ষুধা আর অনাহারে দিন কাটাচ্ছে, গত 24 ঘন্টায় অপুষ্টিতে ঝরে পড়ছে একের পর এক প্রাণ। সেখান থেকেই প্রতিরোধের আগুন জ্বলছে। ধ্বংসস্তূপের ভেতরে জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের ইচ্ছা। প্রতিটি হামলার সাথে যেন ফিলিস্তিনিরা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে তারা নিঃশব্দে হারিয়ে যাবে না। টুইস্টটা এখানে, ইসরায়েল যখন ভাবছিল দখল অভিযান তাদের শক্তির প্রদর্শনী হবে, তখনই হামাস তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেখিয়ে দিল গাজার প্রতিরোধ শুধু বেঁচে নেই, বরং আগের চেয়ে বেশি সাহসী। এই আঘাত সামরিকভাবে হয়তো বড় ক্ষতি করেনি, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলের নিরাপত্তা বর্মে এক গভীর দাগ কেটে গেছে। দক্ষিণ ইসরায়েলের আকাশে ছড়িয়ে থাকা সেই আগুনের রেখাগুলো এখন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু রকেটের ধোঁয়া নয়, বরং দখলদারির বিরুদ্ধে অদম্য এক জাতির শ্বাসরুদ্ধ প্রতিরোধ। গাজার গলিপথে হয়তো আলো কম, খাবার কম, জীবনযাত্রা দুর্বিষহ, কিন্তু সেখানকার মানুষের সংকল্পের আলো নিভে যায়নি। যুদ্ধের এই অধ্যায়ে হামাস যেন বিশ্বের সামনে বলে দিল, আমরা শুধু বেঁচে নেই, আমরা প্রতিরোধ করছি। আর প্রতিবার তোমরা এগোলে আমরা আঘাত করব। সেই আঘাত তোমাদের কল্পনার চেয়েও গভীর হবে। রাতের অন্ধকারে যেন কোনো সিনেমার গোপন দৃশ্য। দরজা বন্ধ, জানালায় মোটা পর্দা, চারপাশে অস্ত্রধারী পাহারা। ভেতরে কি বসে আছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা, যাদের নাম ইসরায়েলের হিট লিস্টে? টেলিগ্রাফের প্রতিবেদন বলছে কমপক্ষে 15 জন শীর্ষ বিজ্ঞানীকে হঠাৎ করে আত্মগোপনে পাঠিয়েছে তেহরান। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যারা ছিলেন তাদের বদলে দেয়া হয়েছে এমন শিক্ষকদের যাদের পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্কই নেই। কারণটা ভয়াবহ। 2010 সাল থেকে মোসাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন ইরানের পরমাণু প্রকল্পের মস্তিষ্করা। কেবল জুন মাসেই 12 দিনের ব্যবধানে হত্যা করা হয় অন্তত 30 জন বিজ্ঞানীকে। খবর এলেই তেহরান জেগে ওঠে। শুরু হয় শিকারী শিকারের খেলা। ইরানের গোয়েন্দারা দেশ জুড়ে খুঁজতে থাকে ইসরায়েলি গুপ্তচরদের। সন্দেহভাজন কয়েকশো মানুষ ইতিমধ্যেই ধরা পড়েছে। এর মধ্যেই ঘটে আরেক নাটকীয় মোড়। রুজবে ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানী ধরা পড়লেন ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসিতে ঝুলে শেষ হলো তার গল্প। এই মৃত্যুই যেন বার্তা, বিশ্বাসঘাতকতার দাম শুধু পদ হারানো নয়, জীবন হারানো। তেহরান এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না। তালিকাভুক্ত প্রায় 100 বিজ্ঞানীর মধ্যে যাদের প্রাণ সবচেয়ে ঝুঁকিতে, তাদের জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। কেউ গোপন শহরে, কেউ পাহাড় ঘেরা সুরক্ষিত বাড়িতে, কেউ বা উত্তর উপকূলে। সবখানেই 24 ঘন্টা পাহারা। দেহরক্ষীদের নিয়েও এসেছে বড় পরিবর্তন। যাদের উপর সামান্য সন্দেহ, তাদের সরিয়ে আনা হয়েছে বিশ্বস্ত নতুন মুখ। নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এটি জানায় দ্য টেলিগ্রাফ। কর্মকর্তারা বলেন, বিজ্ঞানীদের তাদের পরিবারের সদস্যদের সাথে তেহরানে এবং দেশের উত্তর উপকূলে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ইরান জানে এটি শুধু প্রাণ বাঁচানোর লড়াই নয়, এটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। তাদের পরমাণু কর্মসূচি কেবল প্রযুক্তি নয়, এটা শক্তি, প্রতিরোধ আর রাজনৈতিক মর্যাদার প্রতীক। আর তাই ইসরায়েলের বার্তা যতই ভয়ঙ্কর হোক, যে ইরানের পরমাণু কর্মসূচিতে কাজ করবে সে স্বয়ংক্রিয়ভাবে আমাদের লক্ষ্য। তেহরান পিছু হচ্ছে না, বরং এই খেলায় ইরান আরও ধূর্ত হচ্ছে। বিজ্ঞানীদের একদল গোপনে কাজ চালিয়ে যাচ্ছে অজানা স্থানে। যাদের সামনে পাঠানো হয়েছে তারা ছায়া মাত্র, ভুল টার্গেটে ইসরায়েলকে ব্যস্ত রাখতে। যেন দাবার বোর্ডে রাজার নিরাপত্তায় বারবার গুটি বদলানো হচ্ছে। টুইস্টটা এখানে, ইসরায়েল হয়তো ভেবেছিল ভয় দেখিয়ে বা গুপ্ত হত্যা চালিয়ে ইরানের পরমাণু স্বপ্ন থামানো যাবে, কিন্তু তেহরান সেই চাপকে পরিণত করেছে এক ধরনের গোপন অস্ত্রে, অদৃশ্য বিজ্ঞানী, ছায়াময় ল্যাব আর এক অটল বার্তা, আমরা আছি, কাজ থামবে না। এই গোপন শহরগুলোতে হয়তো এখনো রাত জেগে চলছে হিসাব, পরীক্ষা আর পরিকল্পনা। বাইরে অন্ধকার, ভেতরে আলো, আর সেই আলোয় গড়ে উঠছে এমন কিছু যা হয়তো একদিন ইসরায়েলের কৌশলকে উল্টে দেবে, চুপি সারে, বিনা শব্দে, ঠিক যেমন করে ইরান তার সবচেয়ে মূল্যবান মস্তিষ্কগুলোকে আড়ালে রেখেছে। রাতের আকাশে যুদ্ধবিমান গর্জে ওঠে, গাজার বুকে ধুলো আর ধ্বংসের স্তূপ জমে ওঠে। আর এই দৃশ্যের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
নিজের হাতে আঁকেন এক নতুন মানচিত্র, গাজা সিটি দখলের পরিকল্পনা। এটি শুধু সামরিক কৌশল নয়, বরং এক রাজনৈতিক দাবার চাল। 2 বছরের যুদ্ধের আর 2 মাসও নেই। এর মধ্যেই নেতানিয়াহু নিজের নিরাপত্তা মন্ত্রিসভায় তোলেন এই প্রস্তাব, গাজার কেন্দ্র গাজা সিটির পূর্ণ দখল। সামরিক প্রধানরা মাথা নাড়লেন, সতর্ক করলেন এতে বাড়বে মানবিক বিপর্যয়, ঝুঁকবে অন্তত 50 জন ইসরায়েলি জিম্মির জীবন। কিন্তু তাদের আপত্তি কাগজে রইল, সিদ্ধান্তে নয়। সমর্থনহীন যুদ্ধ প্রস্তুতি। বিশ্ব ইসরায়েলের প্রতি সমর্থন এখন তলানিতে। নিজ দেশেও জনমত বদলে গেছে। জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ যুদ্ধ থামাতে চায়, জিম্মিদের ফেরত চায়। কিন্তু নেতানিয়াহু হাঁটছেন উল্টো পথে, কারণ এই অভিযানের মাধ্যমে তিনি সময় কিনতে পারবেন, নিজ রাজনৈতিক অস্তিত্ব রক্ষার সময়। তার জোটের 2 উগ্র ডানপন্থী মিত্র ইতামার বেন গভির এবং বেজাল স্মোট্রিচ যুদ্ধ বন্ধ হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে বারবার। তাদের স্বপ্ন আরও ভয়ঙ্কর, পুরো গাজা দখল, ইহুদি বসতি স্থাপন এবং শেষ পর্যন্ত অঞ্চলটিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া। তুলনায় নেতানিয়াহুর নতুন পরিকল্পনা তাদের চোখে অর্ধেক পথ। দ্বিমুখী চাপের খেলা। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন তিনি পুরো গাজার নিয়ন্ত্রণ চান, কিন্তু বাস্তবে প্রথম ধাপ হিসেবে ঠিক করেছেন কেবল গাজা সিটি দখল করা। কাছের শরণার্থী শিবিরগুলো এখনই হাতে নেবেন না, কারণ সেখানে অন্তত 20 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন। অভিযান শুরুর আগে রেখেছেন 2 মাসের সময়সীমা, যাতে কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি বা জিম্মি বিনিময়ের সুযোগ থাকে। তবে সেটি আসল উদ্দেশ্য নাকি শুধুই সময়ক্ষেপণ, সেটি নিয়েই প্রশ্ন। সেনা বনাম সরকার। দীর্ঘ 10 ঘন্টার বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ প্রধান ইয়াল জামির স্পষ্ট বললেন এটি হবে এক বিপজ্জনক ফাঁদ। প্রায় 2 বছরের লড়াইয়ে ক্লান্ত ইসরায়েলি বাহিনী আরও দুর্বল হবে, আর ফিলিস্তিনের মানবিক সংকট চরমে পৌঁছাবে। কিন্তু নেতানিয়াহু শোনেননি। আন্তর্জাতিক মঞ্চে একাকিত্ব পরিকল্পনা ঘোষণার পর জার্মানির সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর পথে ঠেলে দিচ্ছে। গাজার অনাহার ও খাদ্য সংকটের ছবি বিশ্ব জুড়ে ইসরায়েলের যুদ্ধকে অগ্রহণযোগ্য করে তুলেছে। মার্কিন সমর্থন থাকা সত্ত্বেও নেতানিয়াহু এখন এক আন্তর্জাতিক নিঃসঙ্গতার মধ্যে দাঁড়িয়ে। এই পরিকল্পনায় সমর্থন নেই সেনাবাহিনীর, নেই দেশের সাধারণ মানুষের, নেই বিদেশি মিত্রদেরও। তবু নেতানিয়াহু এগোচ্ছেন, কারণ এটিই তার পুরনো পদ্ধতি, যুদ্ধকে দীর্ঘায়িত করা, জিম্মিদের ও গাজাবাসীর দুর্ভোগ বাড়ানো, আর নিজের রাজনৈতিক সময়টুকু বাড়িয়ে নেওয়া। গাজার রাস্তায় ধুলো উঠছে, ধ্বংসস্তূপ, আর দূরে ক্ষমতার প্রাসাদে বসে নেতানিয়াহু নিজের বাকি চালগুলো গুনছেন। প্রশ্নটা এখনো ঝুলছে, এ চালে কাদের জয় হবে আর কাদের সব হারাতে হবে? গাজার আকাশে গুলির ঝড়, রাস্তায় মুখোশধারী ছায়া, ইসরায়েলের পূর্ণ দখলের পরিকল্পনাকে খোলা চ্যালেঞ্জ। গাজার ভোর, ধোঁয়ায় ঢেকে আছে রাস্তাঘাট, দূর থেকে ভেসে আসছে বন্দুকের গর্জন আর মানুষের স্লোগান। এই অস্থির মুহূর্তে হঠাৎ হাজির হলো তারা, হামাসের আল কাসাম ব্রিগেডের মুখোশধারী যোদ্ধারা। শুধু যুদ্ধ নয়, তারা এসেছে এক অদ্ভুত কারণে, উদযাপন করতে। আইডিএফের অবরোধে শ্বাসরুদ্ধ গাজায় একদল চোর আর লুটেরাকে দমন করেছে হামাসের বিশেষ বাহিনী অ্যারো ইউনিট। তারপরেই গাজার আল জালা স্ট্রিটে বেরিয়ে এলো তাদের কুচকাওয়াজ। গলিপথ ভরে গেল মানুষে, কেউ হাততালি দিচ্ছে, কেউ পতাকা উড়াচ্ছে, আর আকাশ ফুঁড়ে উঠছে উদযাপনের গুলি। তবে এর পেছনে আছে এক গাঢ় অন্ধকার। 2023 সাল থেকে ইসরায়েলের লাগাতার হামলায় গাজার পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নেই বললেই চলে, লুটপাট, ডাকাতি সবই বেড়েছে কয়েকগুণ। অনেক এলাকায় অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনী নাকি ইচ্ছে করে লুটেরাদের মুক্ত ছাড় দিয়েছে। এর মাঝে শক্তি প্রদর্শন করছে হামাস। যুক্তরাষ্ট্রভিত্তিক এফডিডি সংস্থার বিশ্লেষক জো ট্রুজম্যানের ভাষায় ভিডিওতে দেখা যাচ্ছে হামাস প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। এটা প্রমাণ করে যে ইসরায়েল যতই দাবি করুক, হামাসের ক্ষমতা এখন অটুট। ইসরায়েল বারবার বলেছে তারা নাকি গাজায় হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করেছে, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। ট্রুজম্যানের মতে স্থল পরিস্থিতি প্রমাণ করছে হামাস শুধু বেঁচে নেই, তারা সক্রিয়ভাবে লড়ছে এবং জনসমর্থন ধরে রেখেছে। এখনো পর্যন্ত ইসরায়েলের বড় লক্ষ্যগুলো পূরণ হয়নি। সব জিম্মির মুক্তি, হামাসের পূর্ণ পতন এবং গাজা দখল। বরং বিপরীতটা ঘটছে। প্রায় পুরো গাজা জুড়ে হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আইডিএফের বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে তেল আবিব নতুন পরিকল্পনা করেছে, গাজা শহর দখল করবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে ক্ষোভ
এমনকি ইসরায়েলের ভেতরে অস্থিরতা। কারণ সাধারণ ইসরায়েলিরা মনে করেন গাজা শহরে সামরিক অভিযান মানে বন্দি জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলা। আর এই জিম্মিদের নিয়েই এসেছে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। হামাস নাকি তাদের যোদ্ধাদের গোপন নির্দেশ দিয়েছে, যদি ইসরায়েলি সেনারা জিম্মিদের কাছে পৌঁছায় তবে কাউকে জীবিত রাখা হবে না। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিকল্প নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের সাফাই গিয়ে তিনি বলেন, হামাসকে পরাজিত করে তাদের উদ্দেশ্য পূরণ ছাড়া ইসরায়েলের অন্য কোনো গতি নেই। গাজার পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন পরিকল্পনা অনুমোদনের অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু দাবি করেন, দখল নয়, আমরা গাজাকে মুক্ত করতে চাই। তিনি আরও বলেন, গাজার সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা তাদের লক্ষ্য। এরপর গাজার শাসনভার ইসরায়েলি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।